এখন লাইভ চলে আসছে না? আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক গণিত, কুষ্ণা মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর, ঝিনাইদহ। আজকের এই লাইভ ক্লাস যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই মুহূর্তে বাসায় আছো এবং ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমি গত পর্বে তোমাদের সামনে আয়তলেখ অঙ্কন কিভাবে করতে হয় সেটা শিখিয়েছিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে আজকে আমার পাঠের বিষয় নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের 17 অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে। আর এই পরিসংখ্যানের সপ্তম পর্ব এবং সপ্তম পর্বে শিক্ষণফল হিসাবে যেটা থাকছে, গণসংখ্যা বহুভুজ কি তা ব্যাখ্যা করতে পারবে এবং একটি বিচ্ছিন্ন উপাত্তের বা সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আর দেরি নয়, খাতা কলম এবং গ্রাফ পেপার নিয়ে রেডি হয়ে যায়। আমার বোর্ডে লেখার সাথে সাথে তোমরা লেখা শুরু করবে এবং বোঝার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তবে আমি তোমাদের গণসংখ্যা বহুভুজ কি এই সম্পর্কে নিয়েই আলোচনা করছি। তোমরা গণসংখ্যা বহুভুজের সংখ্যাটা লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে গণসংখ্যা বহুভুজ কি আমি লিখে দিচ্ছি। কোনো গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা বহুভুজ। এই গণসংখ্যা বহুভুজের সংজ্ঞা কোনো অবিচ্ছিন্ন উপাত্তের কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে গণসংখ্যা নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা সংযুক্ত, পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা সংযুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। গণসংখ্যা বহুভুজ বলে। আমি আবারও বলছি, দেখো, কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যার নির্দেশক বিন্দু সমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা সংযুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে।
সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা লিখতে পেরেছো। আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। এটা হচ্ছে একটি বিচ্ছিন্ন পদের গড় সংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করতে পারবে। আমি এই নিয়ে তোমাদের সামনে এখন উপস্থাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তবে তোমাদের মনে রাখতে হবে যে গড় সংখ্যা বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা এই তিনটে যে কোনো একটি তোমাদের সৃজনশীল প্রশ্নের গ নম্বরে থাকে, আমাদের অ্যান্সার করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা গড় সংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কতগুলো বিষয় জানা প্রয়োজন। যে আমাদের গড় সংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে একটা সারণী তৈরি করতে হয়। এই সারণী থেকে আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হয়। সারণীতে আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে। আমাদের যে প্রশ্নে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকে, আমরা যে সারণী তৈরি করব এই সারণীতে আমাদের শ্রেণী মধ্যমান বের করতে হয় এবং এই শ্রেণী মধ্যমান আমাদের গ্রাফ কাগজে এক্স অক্ষ বরাবর রাখতে হয় আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা লিখি। আমাদের বিশেষ করে মনে রাখতে হয় যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সময় এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান রাখব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নেব। আয়তলেখ অঙ্কনের সময় আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা রাখব এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা রাখব। এবং অজীব রেখা অঙ্কনের সময় আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চসীমা রাখব এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যে একটা গণসংখ্যা বহুভুজ আঁকতে হলে আমাদের কি দরকার, গ্রাফ পেপারে কোন অক্ষ বরাবর কি বসাতে হয়, এগুলো আমাদের অবশ্য মনে রাখতে হবে। তাহলে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের এক্স অক্ষ বরাবর তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হচ্ছে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা রাখতে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রশ্নে যেহেতু শ্রেণী ব্যাপ্তি আছে এবং গণসংখ্যা আছে, তাহলে আমাদের একটা সারণী তৈরি করতে হবে। সেই সারণীতে শ্রেণী মধ্যমান বের করতে হবে। তাহলে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী তৈরি করি। এখানে লিখব আমরা সমাধান, সমাধানে লিখব যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী নিম্নরূপ। তাহলে দেখো বন্ধুরা, আমরা সারণী তৈরি করব। সারণী তৈরি করতে হলে আমাদের এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7টা উপরে নিচে আমরা ঘর কাটবো আছে 7টা। উপরে নিচেই ঘরগুলোকে বলা হবে রো এবং পাশাপাশি ঘরগুলোকে বলা হয় কলাম। সারি, আমরা উপরে নিচেই ঘরগুলোকে বলবো সারি। তাহলে 1 2 3 4 5 6 7, 7টা সারি। এখানে হচ্ছে আমাদের 7টা সারি করলাম। আর পাশাপাশি যে ঘরগুলোকে এগুলোকে বলা হবে কলাম। পাশাপাশি আমাদের কলাম থাকবে 3টা। আমরা পাশাপাশি 3টে কলাম কাটব।
সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমরা 1 2 3 4 5 6 7, এখানে আছে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা উপরে নিচেই যে ঘরগুলো কেটেছি এগুলোকে আমরা সারি বলব, আর পাশাপাশি যে ঘরগুলো এগুলোকে বলা হয় কলাম। আমাদের বহুভুজ অঙ্কনের যে সারণী, এই সারণী তৈরি করতে হলে আমাদের পাশাপাশি এখানে ঘর হবে 3টা, এই 3টা কলাম কাটতে হবে এবং উপরে নিচেই যে ঘরগুলো আছে এগুলোকে বলা হবে সারি। তাহলে আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, 7টা সারি আমরা কাটলাম। এবং এই সারণীর প্রথম যে কলাম, এই প্রথম কলামে আমরা লিখব শ্রেণী ব্যাপ্তি, এবং দ্বিতীয় কলামে লিখব শ্রেণী মধ্যমান, এবং তৃতীয় কলামে লিখব গণসংখ্যা। তৃতীয় কলামে আমরা লিখব হচ্ছে গণসংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী, তবে একটা জিনিস খেয়াল রাখবে, আমাদের এই সারণী তৈরি করার উদ্দেশ্যটা হচ্ছে যে শ্রেণী মধ্যমান এখানে আমাদের নাই। আমাদের প্রশ্নে দেখো এখানে শ্রেণী ব্যাপ্তিটা আছে এবং গণসংখ্যা আছে। আমরা প্রথমেই শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যাটা সারণীতে লিখে নেব। আমরা লিখে নিই যে শ্রেণী ব্যাপ্তি এখানে 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এবং আমরা গণসংখ্যা দিকে খেয়াল করে দেখি যে গণসংখ্যা আমাদের আছে এখানে আছে, দেখো বন্ধুরা, যে 7 আছে প্রথম ঘরে, তারপরে 13 আছে, তারপরে আছে কত 18, তারপরে আছে 24, তারপরে আছে 9, তারপরে দেখো বন্ধুরা আর শেষে আছে 5। আমাদের এবার তৈরি করতে হবে শ্রেণী মধ্যমান। এর আগে অবশ্য তোমাদের সামনে আলোচনা করেছি যে শ্রেণী মধ্যমান কিভাবে বের করতে হয়। আমরা যখন গাণিতিক গড় নির্ণয় করেছিলাম তখন অবশ্য তোমাদের ওই যে সারণীটা তৈরি করতে হয়েছিল সেখানে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম। দেখো বন্ধুরা, যে শ্রেণী মধ্যমান বের করতে হলে যে শ্রেণী মধ্যমান বের করব সেই শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা এই দুইটা সংখ্যা আমরা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে ওই শ্রেণী মধ্যমানটা আমরা পেয়ে যাব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমাদের এই 31 থেকে 40 এই শ্রেণীর নিম্নসীমা আছে 31 এবং উচ্চসীমা আছে দেখো বন্ধুরা 40। তাহলে 31 এবং 40 এই দুইটা সংখ্যা যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো হচ্ছে 71। এই 71কে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা পাবো 35.5। আমরা পাবো এটা 35.5। তারপরে দেখো যে বারবার যদি এইটা এবং এইটা যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, এইটা আর এটা মানে 51 থেকে 51 আর 60 যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, এটা এবং এটা 2 দিয়ে এটা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়, নিম্নসীমা উচ্চসীমা যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমাদের অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এই জন্য আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে যে আমরা একটা বের করে নেব, একটা শ্রেণী মধ্যমান আমরা এখানে বের করে নেব। বের করে নিয়ে আমরা দেখব যে এখানে আমাদের শ্রেণী ব্যবধানটা কত আছে। শ্রেণী ব্যবধান আমরা হিসাব করি যে এখানে আছে 31, তাহলে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। দেখো বন্ধুরা যে এখানে আমার 10 আসছে,
তাহলে শ্রেণী ব্যবধান আমরা 10 ধরবো, মানে এখানে 31 সংখ্যাটাও কিন্তু আমাদের কাউন্ট করতে হবে, ওখান থেকে হিসাব করতে হবে। তাহলে আমরা এই শ্রেণী ব্যবধানটা কত পেলাম? 10 পেলাম। তাহলে আমাদের খুব সহজে দেখো বন্ধুরা, এখানে আমরা পরবর্তী যে শ্রেণী মধ্যমানগুলো আমরা সহজে বের করতে পারি। তাহলে শ্রেণী ব্যবধান যদি 10 হয়ে থাকে, তাহলে আমরা এই শ্রেণী মধ্যমান আমরা পেয়েছি কত? 35.5। তাহলে এর সাথে আমরা যদি 10 যোগ করি, তাহলে আমাদের এখানে আসে 45.5। এই 41 এবং 50 শ্রেণীর মধ্যবিন্দু হবে 45.5। এবার 45.5 এর সাথে যদি 10 যোগ করি, তাহলে পাবো কত বন্ধুরা? 55.5। তারপরে এই 55.5 এর সাথে 10 যোগ করলে 65.5। তারপরে এর সাথে 10 যোগ করো 75.5। এর সাথে 10 যোগ করো 85.5 পাবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা খুব সহজেই আমরা এটা যোগ, এটা যোগ, 2 দিয়ে ভাগ, এভাবে না করে, সময় ব্যয় না করে খুব সহজেই দেখো আমি এখানে শ্রেণী মধ্যমানটা বের করতে পারলাম। আমরা এভাবে শ্রেণী মধ্যমানটা বের করে নেব। এবার যে কাজ, এবার আমরা যে কাজটা করব, সেই কাজটা দেখো বন্ধুরা, যে আমরা এর নিচে লিখব যে এখানে আমাদের গ্রাফে যদি এগুলো আমরা বসাতে চাই, তাহলে আমাদের কিছু লেখার কাজ আছে। সেই লেখাগুলো আমরা প্রথমে ছকের নিচে লিখে নেব। আমরা কিভাবে লিখব বন্ধুরা? দেখো যে এই প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমানের পূর্বের শ্রেণী মধ্যমান আমরা বের করব। যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যমান কত আছে দেখব। যে আমরা বের করে নেব যে প্রথম শ্রেণী পূর্বের শ্রেণী মধ্যমান আমাদের এটা বের করতে পারবো কি করে? যে আমাদের এখানে প্রথম শ্রেণী মধ্যমান আছে 35.5। যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তাহলে আমরা 35.5, তাহলে এর পূর্বেরটা কত ছিল? এর পূর্বেরটা আমাদের থাকবে 10 পিছিয়ে যেতে হবে। তাহলে আমাদের 25.5 হবে। 35.5 থেকে যদি আমরা 10 পিছিয়ে যাই, তাহলে আমাদের আসবে সেই শ্রেণীটা হচ্ছে 25.5। আমরা এখানে লিখব যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, লিখব প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, পূর্বের শ্রেণীর মধ্যমানটা আমরা লিখব কত? 25.5। এবং শেষের শ্রেণীর শ্রেণী মধ্যমান, শেষের শ্রেণীর পরের শ্রেণী মধ্যমান, শ্রেণীর মধ্যমান কত হবে দেখো বন্ধুরা? যেহেতু 10 করে বাড়ছে, তাহলে 85.5 এর সাথে আমরা 10 যোগ করে নেব। তাহলে এর সাথে 10 যদি যোগ করা হয়, তাহলে আমাদের আসবে 95.5। তাহলে আমরা এটা লিখে নেব যে প্রথম শ্রেণীর শ্রেণী মধ্যমান, পূর্বের শ্রেণী মধ্যমান। তাহলে প্রথম শ্রেণী মধ্যমান আমাদের 35.5, এর পূর্বের শ্রেণী মধ্যমান হবে 25.5। এবং শেষের শ্রেণীর পরের শ্রেণী মধ্যমান আমরা এখানে শেষের শ্রেণী মধ্যমান আছে আমাদের কত? 85.5। তাহলে এর পরেরটা হবে আমাদের 10 যোগ করলে 95.5। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা গ্রাফে কিভাবে বসাবো সেটা আমি তোমাদের সামনে বলছি। যে আমাদের গ্রাফে অনুভূমিকভাবে যেটা আমরা দাগ কাটবো,
সেটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর, এবং উলম্ব বরাবর আমরা যে দাগটা কাটবো খাড়াখাড়ি সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গড় সংখ্যা বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে আমরা লিখি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে আমাদের এখানে শ্রেণী ব্যবধান আছে 10, এই জন্য আমরা এক ঘরকে আমরা 2 একক ধরব। তাহলে প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 একক ধরে শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 1 একক ধরে গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করি। মূলবিন্দু 0 থেকে দেখো বন্ধুরা, যে মূলবিন্দু 0 থেকে এখানে আমাদের কত লিখেছি যে 25.5, এই মূলবিন্দু 0 থেকে আমরা এটা লিখব যে 0 থেকে 25.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। মূলবিন্দু 0 থেকে 25.5 পর্যন্ত সংখ্যাগুলো বিদ্যমান আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা এই কথাটা সারণীর নিচেই লিখব। এবার দেখো, আমি আবারও বলছি, দেখো যে প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যমান, প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যমান, তা প্রথম শ্রেণীর মধ্যমান আমাদের 35.5 আছে। এর পূর্বেরটা আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান 10, তাহলে এর পূর্বেরটা আমরা পাবো 25.5, এবং শেষের শ্রেণীর পরের শ্রেণী মধ্যমান, শেষের শ্রেণী মধ্যমানটা আছে আমাদের 85.5, যেহেতু শ্রেণী ব্যবধান 10, তাহলে এর পরেরটা পাবো আমরা 95.5। এবার এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 একক ধরতে হবে। যদি আমাদের শ্রেণী ব্যবধান, এখানে আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের 10, অতএব আমাদের এক ঘরের মান যদি আমরা 2 একক করে ধরি, তাহলে 10-এর জন্য আমাদের 5 ঘর আসবে। আমরা সেভাবে ওখানে বসাবো, গ্রাফ পেপারে সেভাবে আমরা বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী, এবং এক্স অক্ষ বরাবর আমরা এখানে প্রতি ঘরের মান 1 একক ধরেছি, তাহলে এক ঘরের মান 1 করে বসাবো। আমাদের যদি শ্রেণী ব্যবধান, যদি কোনো সারণীর শ্রেণী ব্যবধান যদি 5 করে থাকে, তাহলে আমরা সেখানে এক ঘরের মান 1 করে ধরলে 5 ঘর সমান 5, আমাদের এক ঘরের মান 1 করে ধরবো। শ্রেণী ব্যবধান যদি আমাদের 5 করে থাকে, তাহলে এক ঘরের মান
1 করে ধরবো, আর শ্রেণী ব্যবধান যদি 10 করে থাকে তাহলে এক এক ঘরের মান 2 করে বসাবো, তাহলে 5 ঘর পর আমরা বসাতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার গ্রাফ পেপারে চলে যাব। আমরা তাহলে এটা তোমরা উঠিয়ে নাও। আমরা এবার গ্রাফ পেপার আমরা লিখব। আমরা গ্রাফ পেপারের কাছে যাই। গ্রাফ পেপার আমরা প্রথমে কি করব, যে গ্রাফ পেপার আমরা এটা এক্স অক্ষ বরাবর দাগ টানবো। গ্রাফ পেপারে যে মোটা দাগ আছে ওই দাগ বরাবর আমরা এক্স অক্ষ বরাবর আমরা দাগ কাটবো। এটা এক্স অক্ষ বরাবর, এক্স প্রাইম বা এক্স ড্যাশ, এবং যে মোটা দাগে আমরা লিখব কি এই উলম্ব বরাবর আমরা হচ্ছে ওয়াই অক্ষ কাটবো। এটা আমরা ওয়াই অক্ষ কাটবো। এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইবার আমরা এই এক্স অক্ষ বরাবর যে আমরা মানগুলো এখানে মানগুলো বসাবো। যে এক্স অক্ষ বরাবর আমরা ওই গ্রাফের এক্স অক্ষ বরাবর যে মানগুলো বসাবো, দেখো ওই 25 দশমিক আমরা মুছে ফেলেছি। আমরা এখান থেকে আমরা মানগুলো বসাবো। 1 2 3 4 5 6 7, এটা আমাদের ছিল শ্রেণী ব্যাপ্তি, এটা ছিল শ্রেণী মধ্যমান, এটা হচ্ছে ছিল গণসংখ্যা, এটা 31 থেকে 40, এটা 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। এবার এখানে গণসংখ্যা আমাদের 7, এবার 13, 18, 24, 9, 5, এটা আমাদের 35.5, এটা 45.5, এটা 55.5, 65.5, 75.5, 85.5। দেখো বন্ধুরা, আমরা এই শ্রেণী মধ্যমান হচ্ছে আমরা বসাবো এখানে। এই এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী মধ্যমান বসাবো। তো এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বসাতে গেলে আমাদের বহুভুজটা যাতে দেখতে সুন্দর হয়, সেই জন্য আমরা মনে করি এখানে এক এক ঘরের ভিতরে আমাদের 5 ঘর আছে, ছোট ছোট 5 ঘর আছে গ্রাফ পেপারে। আমরা 5 ঘর অন্তর অন্তর এই মানগুলো বসাবো। প্রথমে আমরা এখানে 5 ঘর খালি রাখবো। খালি রাখার পরে আমরা এই যে 35.5 এর পূর্বের শ্রেণী মধ্যমান আমরা কত পাবো সেটা এখানে বসাবো। এই 5 ঘর পরে আমরা পেয়েছি এখানে 25.5, এটা আমরা 25.5 বসাবো। এবার তারপরে আবার 5 ঘর পরে আমরা এখানে বসাবো হচ্ছে আমাদের এখানে প্রথম শ্রেণী মধ্যমান 35.5, এখানে 5 ঘর পর বসাবো 35.5। এই ঘরের ভিতরে আমাদের ছোট ছোট 5 ঘর আছে এবং এই 5 ঘরের পরে আমরা বসাবো কত 45.5। তারপরে আমরা বসাবো হচ্ছে 55.5, তারপরে বসাবো কত এখানে দেখো বন্ধুরা 65.5। এবার আমরা এখানে কি বসাবো, যে 65.5 পর আমরা বসাবো 75.5। এবার আমরা 75.5 পরে বসাবো 85.5। আমাদের আরও 5 ঘর এদিকে বাড়তি নিতে হবে। সেই 5 ঘর যদি বাড়তি নেই তাহলে আমাদের আসবে 95.5। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যেখান থেকে কাউন্ট করব, গণনা করব, তার আগে আমরা 5 ঘর নেব এবং যেখানে শেষ হয়েছে আমাদের এখানে তারপরে আমরা 5 ঘর নেব। আমাদের এটা মূলত গণসংখ্যা বহুভুজ অঙ্কনে যেটা সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এটা নেব। আমরা মূলত দেখো বন্ধুরা এখানে কাউন্ট করব কত 35.5। এই 35.5 আমরা উপরে লিখব হচ্ছে গণসংখ্যা। এটা আমাদের 35.5 আছে আমাদের কত গণসংখ্যা 7। তাহলে দেখো বন্ধুরা যে এই 35.5
এটা আমাদের এক এক খোপে আছে ছোট ছোট 5 ঘর, এবং এই এক এক ঘরের ভিতরে আমরা 5 ঘর যদি থাকে তাহলে তার পরের ঘরে আমরা 2 ঘর নেব। 2 ঘর নিলে মনে করে এই জায়গায় আসে, তাহলে এই জায়গায় একটা আমরা বিন্দু নির্দিষ্ট করব। তারপরে দেখো বন্ধুরা, যেখানে আমরা বিন্দু, এখানে হচ্ছে আমরা বিন্দু দেব। তারপরে দেখো 45.5, এই শ্রেণী মধ্যমানে আমাদের 45.5 আছে কত? 13। তাহলে দেখো বন্ধুরা, এখানে 13 হবে। 45.5 এই 13 ঘন সংখ্যা হবে আমাদের কত? 13। তাহলে এই 5, 10, 10 এই তারপরে ঘরে 3 ঘর নেব। তাহলে এই ছোটো ছোটো ঘর, এখানে 3 ঘর আমরা এখানে মনে করলাম যে এখানে আছে 13। এইবার 55.5, এই 55.5-এ আমাদের কত আছে ঘর সংখ্যা? 18 আছে। তাহলে 18 আছে, এখানে দেখো ঘর সংখ্যা 20, এই 20 তার 2 ঘর কম, 20 তার 2 ঘর কম, তাহলে আমরা ধরে নিলাম এই জায়গায় 18। তারপরে দেখো 65.5, এখানে আছে কত বন্ধুরা? 24 আছে। তাহলে আমরা 24 বলতে এখানে দেখো 20 তার উপরে হচ্ছে 4 ঘর, তাহলে এটা আমাদের 65.5-এ আমরা চলে যাব 20 আর নেব এখানে 4 ঘর, এখানে নেব 4 ঘর, আমরা 4 ঘর নেব। এইবার তারপরে কত আছে? 75.5, এই 75.5-এ দেখো বন্ধুরা আছে কত? 9। আমরা 75.5-এ আমরা 9 ঘর নেব, তার মানে 10-এর 1 ঘর কম। আমরা এখানে বিন্দু কাউন্ট করব, এখানে 9 ঘর নেব। তারপরে কত নেব? 85.5। দেখো বন্ধুরা, 85.5-এ ঘর সংখ্যা আমাদের উপরে উঠবে, এটা কত? 5 ঘর। তাহলে এই যে এই 5 ঘর, 5। তাহলে আমরা কি করলাম যে এখানে আমাদের এই সারণী থেকে এবার মান গণের সংখ্যাগুলো এবং শ্রেণী মধ্যমান এই গ্রাফ পেপারে আমরা সংযুক্ত করলাম। তাহলে দেখো বন্ধুরা, যে এখানে 35.5-এ শ্রেণী মধ্যমান 35.5, এখানে গড় সংখ্যা আসছে 7। তাহলে 35.5 আমরা 7 ঘর নেব উপরে ওয়াই অক্ষ বরাবর, 7 ঘর। 45.5 এখানে আমরা কত নেব? 13 নেব। আর 55.5 এখানে কত নেব? 18 নেব, 18 ঘর উপরে। এবার 65.5 এই দাগ বরাবর আমরা উপরে চলে যাব, যে আমরা কত নেব? এখানে নেব 24 ঘর। এবার 75.5 এই দাগ বরাবর আমরা উপরে গড় সংখ্যা নেব কত? 9 ঘর। এবার 85.5 এই দাগ বরাবর আমরা উপরে নেব আছে গড় সংখ্যা কত? 5। এইভাবে আমরা বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করব। এবার বন্ধুরা, আমাদের কাজ কি? এবার আমরা এই বিন্দুগুলো এবার সংযুক্ত করব। আমরা যোগ করব। আমাদের যোগ করতে হবে এই 5 ঘর, এখানে যেখান থেকে আমরা হিসাব করে বসাইছি বিন্দুগুলো, তার পিছিয়ে আসতে হবে 5 ঘর। তার মানে আমাদের 25.5, এখান থেকে আমরা এগুলো যোগ করব। এখান থেকে আমরা এগুলো যোগ করে নেব। এবার বিন্দুগুলো দেখো, আমি যোগ করছি, এই বিন্দুগুলো যোগ করতে হবে। এই যে বিন্দুগুলো আমি যোগ করছি, এবং বাড়তি ঘরে আমরা এই যে যোগ করব। বাড়তি ঘরে 95.5। এই আমাদের দেখো বন্ধুরা, যে 25.5 এখানে কিন্তু আমাদের গড় সংখ্যা নাই, সেই জন্য আমাদের এখানে এই এক্স অক্ষের সাথে এটা মিলে যাবে। তার মানে এখানে গড় সংখ্যা কত? আমাদের 0। এবং এখানে দেখো আমাদের 95.5 এই ঘরে আমাদের কোনো গড় সংখ্যা নাই, এই জন্য এখানে আমাদের এটা এক্স অক্ষের সাথে এটা আমাদের মিলে যাবে। তার মানে এখানে আমরা মনে করবো যে গড় সংখ্যা আছে আমাদের 0। শুধু আমাদের এই গড় সংখ্যা বহুভুজ দেখতে যাতে অনেক সুন্দর হয়, সেই জন্য আমরা এখান থেকে 5 ঘর মানে শ্রেণী ব্যবধান আমরা 10 পিছিয়ে আসবো, অর্থাৎ 5 ঘর পিছিয়ে আসবো। এবং এখান থেকে আমরা আমাদের 85.5 আছে শ্রেণীতে, এখানে আমরা শ্রেণী ব্যবধান 10, আমরা এখানে 5 ঘর আমরা পিছিয়ে সামনে যাব। তাহলে এদিকে পিছিয়ে আসতে হবে এবং এদিকে আমাদের সামনে যেতে হবে।
এইভাবে আমরা গণসংখ্যা বহুভুজ আমরা তৈরি করতে পারি। আরেকটা জিনিস যে এখানে আমরা যেহেতু এটা শ্রেণী মধ্যমান আমরা এক্স অক্ষ বরাবর বসিয়েছি, এখানে সেই জন্য আমরা এখানে শ্রেণী মধ্যমান এটা লিখে একটা তীর চিহ্ন কাউন্ট করবো যে, আর এখানে হচ্ছে গণসংখ্যা লিখেছি ওয়াই অক্ষ বরাবর। এভাবে গণসংখ্যা লিখে একটা চলমান রেখা আমরা এখানে লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, দেখো যে একটা সারণী যদি দেওয়া থাকে তাহলে কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা যায়। তাহলে আমরা কি করব, এর গণসংখ্যা নিবসন সারণীটা আগে তৈরি করে নেব। সারণী তৈরি করে নিয়ে তারপরে আমরা এগুলো লিখব যে শ্রেণীর প্রথম শ্রেণীর যে শ্রেণী মধ্যমান, সেই শ্রেণী মধ্যমানের আগেটা আমরা লিখব এখানে, এবং এই শ্রেণীর শেষে যেটা এই শ্রেণীর শেষে যেটা আছে তার পরেরটা কত হবে সেটা লিখব। লিখে তারপর আছে আমরা এক্স অক্ষ বরাবর আমরা এক ঘর কত ধরেছি সেটা লিখব, ওয়াই অক্ষ বরাবর কত লিখেছি কত ঘর ধরবো সেটা আমরা লিখব। লিখে এই গ্রাফ পেপারে আমরা দাগ এক্স অক্ষ বরাবর দাগ কাটবো, ওয়াই অক্ষ বরাবর আমরা দাগ কেটে আমরা হিসাব করে এই শ্রেণীর মধ্যমানগুলো এক্স অক্ষ বরাবর বসাবো এবং ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসাবো। এইভাবে আমরা একটা সারণী থেকে বা বিচ্ছিন্ন উপাত্তের সারণী থেকে আমরা গণসংখ্যা বহুভুজ তৈরি করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা হচ্ছে বাড়ির কাজ হিসাবে পাঠ্য বইয়ের যে 10 নম্বর আছে এই 10 নম্বরটা দিয়ে তোমরা বাড়ির কাজ একটা গণসংখ্যা বহুভুজ তৈরি করবে। তাহলে এটা আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা বাসায় চেষ্টা করবে, বাসায় বেশি বেশি করবে, আয়ত্ত করবে, কারণ পরিসংখ্যান থেকে আমাদের 2 সেট থাকে, 1 সেট প্রশ্নের অ্যান্সার করতে হয়। নিশ্চিতভাবে তোমরা এখান থেকে পাবে যেহেতু, তাহলে যারা দুর্বল স্টুডেন্ট তোমরা এটা বেশি বেশি করে আয়ত্ত করবে। আর যেহেতু এখন স্কুল বন্ধ, সেই হিসাবে তোমরা বাসাতেই থাকবে এবং অনলাইন ক্লাসের প্রতি তোমরা মনোনিবেশ করবে এবং অনলাইন ক্লাস ঠিকমতো দেখবে, এদিক ওদিক ঘোরাফেরা করবে না। নিতান্তই বাইরে যেতে হলে তোমরা মাস্ক পরিধান করবে, সরকারি বিধি মেনে চলবে। আমার জন্য সবাই দোয়া করবে। আমি তোমাদের সর্বান্তভাবে মঙ্গল কামনা করি। তোমরা অভিভাবকের কথা শুনবে। আর একটি অভিভাবক সম্পর্কে আমি একটু কথা বলতে চাই, অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নবান হবে। মনে করবে আপনার সবচেয়ে বড় সম্পদ কিন্তু আপনার সন্তান। আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি যতই ইনকাম না করেন, গাড়ি বাড়ির মালিক হন, ওই সন্তান দেখবেন যে সব কিছু আপনার 1 মাসও লাগবে না শেষ করতে। অতএব আমি মনে করি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আপনার সন্তান। আর আপনার সন্তান যদি ভালোভাবে মানুষ করতে পারেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভালো, আপনার সন্তানের ভবিষ্যৎ ভালো। এই জন্য অভিভাবকদের দৃষ্টি আমি আকর্ষণ করে বলছি যে এখনও সময় আছে, যেহেতু আমাদের স্কুল বন্ধ, সেই জন্য আপনার ছেলে মেয়ের দিকে একটু নজরদারি করবেন। আপনার ছেলে সন্ধ্যার সময় বা দিনের বেলায় পড়াশোনা করছে কিনা আপনি দেখবেন, অযথা বাইরে ঘোরাফেরা করছে কিনা একটু খেয়াল করবেন। এই বলে আমি শেষ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, তোমরা সুন্দর করে পড়াশোনা করবে, কারণ তোমার পড়াশোনা মানেই পরীক্ষা, পরীক্ষা তো থাকবেই। সেই হিসাব করে তোমরা বাড়িতে নিজেদের মতো করে সুন্দর করে অনলাইন ক্লাস দেখবে এবং বাসায় ঠিকঠাক পড়বে। এই বলে আমি শেষ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আমি যেন আগামী পর্বে তোমাদের সামনে সুস্থ শরীরে উপস্থিত হতে পারি, এই মঙ্গল এই দোয়া চেয়ে তোমার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।